সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক, সবাইকে সতর্ক থাকার পরামর্শ, নিরাপত্তা পদায়ন গুজব প্রতিরোধে আলোচনা। কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন 64 জনের, এবং যিনি ফিট তাকে দেওয়া হবে সবচেয়ে ভালনারেবল জায়গায়। জুলাই সনদ বাস্তবায়নের নোট অব ডিসেন্ট উপেক্ষা করাকে প্রতারণা বললেন মির্জা ফখরুল। সালাউদ্দিনের মতে কমিশনের ভূমিকা একপাক্ষিক, সরকারের নাকচ। জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে, তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। নভেম্বরে গণভোট চেয়ে কাল স্মারকলিপি দেবে জামায়াত সহ 8 সমমনা দল। সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সাড়া পেলেই সই করবে এনসিপি। জাতীয় প্রেস ক্লাব এলাকায় ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত অনেকে। এই জায়গায় ডান মাঝে হাত আগে গেছি, তখন এই জায়গা তো আবার ডান নাই, এমন ভাবে মারে, নির্মম নির্যাতন। অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে 16 ডিসেম্বর চালু হচ্ছে এনইআইআর পদ্ধতি। 1 নভেম্বর থেকে অকার্যকর হয়ে যাবে 10-এর অধিক সিম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। 15 নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রাথমিক কার্যক্রম সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর 1 নভেম্বর থেকে শুরু হবে নির্বাচনকালীন পদায়ন। নির্বাচন প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন বানচালের সব চেষ্টা ও চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গত 3 নির্বাচনে রিটার্নিং অফিসার, পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা কাউকে এবারের নির্বাচনে রাখা হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণার পর থেকেই নির্বাচনী আমেজে রাজনৈতিক দলগুলো। ফেব্রুয়ারিকে সম্ভাব্য সময় ধরে চূড়ান্ত প্রার্থী মনোনয়নে ব্যস্ত সময় পার করছে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল। এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচনকে ঘিরে জোট গঠনের আলোচনাও আছে। নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারেও সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা, জানিয়ে সাধারণ জনগণের মাঝেও সৃষ্টি হয়েছে উৎসাহ আর আগ্রহ। সকালে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন দিক নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকার প্রধান। এই ফ্যাক্ট চেকিং এর টাইমটা যাতে খুব কম সময় করা যায়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পদায়ন, প্রশিক্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ 4টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে, তবে কোনো কর্মকর্তার আত্মীয় স্বজনের এলাকায় তাকে পদায়ন করা হবে না বলেও জানান শফিকুল আলম। তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা, সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে। কে সবচেয়ে ফিট এবং তারা এইভাবে অলরেডি একটা লিস্টও করে ফেলেছেন 64 জনের, কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট, এবং যিনি ফিট তাকে দেওয়া হবে সবচেয়ে ভালনারেবল জায়গায়। এবং গত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচনী কর্মকর্তারা এবারের নির্বাচনে থাকবেন না বলেও জানান শফিকুল আলম। বলেন, পতিত স্বৈরাচাররা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে, তাই প্রধান উপদেষ্টা সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন, সেখানে তারা রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। নির্বাচনের প্রাথমিক কার্যক্রম 15 নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব জানান, ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন। আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথম 8
মার্চে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। প্রায় 1 লাখ সেনা সদস্য নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। 92,500 মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই প্রস্তুত করে দেশের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে 8 খণ্ডের পূর্ণাঙ্গ প্রতিবেদন হস্তান্তর করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। এতে কমিশনের সুপারিশ, সভা ও কার্যবিবরণীর বিস্তারিত রয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন সাধারণের সহজবোধ্য একটি ভার্সন তৈরি করতে হবে, বই আকারে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বোঝাতে পারে। বইটি ইংরেজি ও বাংলা 2 ভাষাতেই প্রকাশের আহ্বান জানান তিনি। এর আগে মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করেন। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় নোট অব ডিসেন্টে উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে, এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে প্রধান উপদেষ্টাকে এর দায় বহন করতে হবে। একই অনুষ্ঠানে জোনায়েদ সাকি ও নুরুল হক নূর বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে সংস্কারকে ভিন্ন দিকে নেওয়া হলে সংকটের মুখে পড়বে দেশ। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকার ঐক্যমত্য কমিশনের একপাক্ষিক ভূমিকায় হতাশ বিএনপি। জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদের 3 শীর্ষ নেতা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সংশোধনের আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট সনদে উল্লেখ থাকার বিষয়ে ঐকমত্য হয়েছিল কমিশনের আলোচনায়। নোট অব ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না। তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। কোনো একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি, তারা অনেক কিছুর ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে, সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে, সেই কথাটা আমরা বারবার বলেছি। মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময়, তাদের সাথে বসতে পারে। কিন্তু জামাত, এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা 3টা দল হিসেবে এস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে, এদিকে ডক্টর ইউনূস পারেন। মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় তারা শক্তিশালী হচ্ছে। যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করবে। গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আলোচনা ছাড়াই অনেক কিছু জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় রাখা হয়েছে। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ, যেটা স্বাক্ষরিত হয়েছে, সেটা তো এই সনদে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে। তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। কমিশনের সুপারিশে ঐক্য নয়, বরং জাতি বিভক্ত হয়েছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। জাতীয় ঐক্যমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে, সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো অনৈক্য নেই, মতানৈক্য আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় স্মরণ করিয়ে দেন, শুধু নির্বাচন করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়নি। সকালে এক সেমিনার শেষে তিনি বলেন, ভাষা অভিযোগ দিয়ে রাজনৈতিক দলগুলো উত্তেজনা তৈরি করতে চায়।
এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে। সেটাকে অনৈক্য হিসেবে দেখার কোনো সুযোগ নাই, সেটাকে মতানৈক্য হিসেবে দেখার সুযোগ আছে। আলাপ আলোচনার মাধ্যমে সেই মতানৈক্য দূর করা হবে। রাতারাতি তো আর পরিবর্তন আসে না, কিন্তু যতই চ্যালেঞ্জিং হোক না কেন এই যে নানান রকম মতগুলো, এই মতগুলোকে একসাথে নিয়ে যতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের যে অবস্থান নেওয়ার আমরা সেই অবস্থানটা নেব। আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না, এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বুঝিয়ে রাখা, হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল। কোনো কারণে নির্বাচন না হলেও আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপ পড়তে পারে বলেও শঙ্কা জানান তিনি। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়েও সংকট তৈরি হবে। এদিকে গণভোটের জন্য আগামীকাল ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতের নেতৃত্বে সমমনা 8টি দল। মগবাজারে দলীয় কার্যালয়ে জামায়াত নেতাদের সাথে বৈঠক করেন কমনওয়েলথ প্রতিনিধি দলের সদস্যরা। তারা আলোচনা করেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে। পরে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের জন্য কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা প্রয়োজন। এ সময় তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াতের নেতৃত্বে সমমনা 8টি দল। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সংস্কারের কোন কোন বিষয়ে গণভোট হবে তা জানানোর দায়িত্ব ইসির বলে উল্লেখ করেন তিনি। সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা, এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন গোলাম পরোয়ার। 3 নভেম্বর কর্মসূচি দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এই যে 48টি আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচারের রোডম্যাপ প্রদান ও নির্বাচন কমিশন পুনর্গঠন করেই ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগোতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐকমত্য কমিশনের সর্বশেষ সুপারিশে একমত জানিয়ে নাহিদ বলেন, সরকারের পক্ষ থেকে সাড়া মিললে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। এর আগে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে জড়াবে না এনসিপি। নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত এনসিপি। নেতারা ছুটছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এরই ধারাবাহিকতায় বুধবার চলছে রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম। মহানগর, জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে নেওয়া হয় প্রার্থীদের সাক্ষাৎকার। এই কার্যক্রমে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। সন্ধ্যায় নগরীর পর্যটন মোটেলে প্রেস ব্রিফিং করেন এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 17 তারিখে জুলাই সনদে স্বাক্ষর করলে ঐকমত্য কমিশনের সর্বশেষ সুপারিশ আসত না, তাতে ধূলিসাৎ হতো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর না করলেও যে দাবির প্রেক্ষিতে আমরা স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত ছিলাম, সেই দাবিগুলোকে নিয়েই পরবর্তী সময়ে আলাপ আলোচনা হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে জীবন্ত থেকেছে। যদি সেদিনই জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করত, তাহলে জুলাই সনদের অপমৃত্যু সেদিনই সংঘটিত হতো। ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার, বিচারের রোডম্যাপ ও নির্বাচন কমিশন পুনর্গঠন করেই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এগোতে হবে। ফলে প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি এবং প্রথম প্রস্তাবটি যাতে সরকার দ্রুত এই আদেশ জারি করার ব্যবস্থা করে, এইটা আমাদের জোর দাবি থাকবে। এবং সরকারের জায়গা থেকে রেসপন্স আসলে, সরকার এটা জারি করার বিষয়ে তাদের বক্তব্য আসলে আমরা তখন স্বাক্ষরের বিষয়ে আমাদের সিদ্ধান্ত তখন আমরা জানাবো।
ঐকমত্য কমিশনের সবশেষ সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে প্রথম প্রস্তাবনায় একমত এনসিপি। সরকারের পক্ষ থেকে সাড়া এলেই তাতে করা হবে স্বাক্ষর। জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে। এর আগে দুপুরে সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয় দলটির পক্ষ থেকে। বলা হয়, গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতের বিভক্তিতে জড়াবে না এনসিপি। গণভোট নিয়ে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক চলছে, এটাকে আগে হবে নাকি পরে হবে, আমরা সেই তর্ক বিতর্ক যাব না। আমরা মনে করি এই তর্ক বিতর্ক জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে একটি মল্লযুদ্ধ। এই মল্লযুদ্ধের মধ্যে জাতিকে অংশগ্রহণ করিয়ে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এ সময় আবারও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সনদে স্বাক্ষর না করার দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সরকারের উপদেষ্টারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই বিষয়ে উদ্যোগ নিতে কমিশনকে বলা হয়েছে, জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রধান নির্বাচন কমিশনারের সাথে গণ অধিকার পরিষদের বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, উপদেষ্টা পরিষদের কেউ যদি নির্বাচনে অংশ নেয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এ সময় তিনি বলেন, এখনকার বাস্তবতায় এত অল্প সময়ের মধ্যে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে বিভাজন তৈরি হলে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের ফয়সালা হবে বলে মনে করেন তিনি। প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা কোনো দলের উচিত হবে না বলেও মন্তব্য করেন নূর। আগে কিন্তু এটা নিয়মই ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না, এবং আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বিধান আছে যে অবসরের 3 বছরের আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাভোগী কেউ যেন এই ইমিডিয়েট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই বিষয়টা তো ইলেকশন কমিশনকে কনসার্ন থাকতে হবে, না হলে তো এটার কোনো ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। 5 দফা দাবিতে গত 17 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আজ ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগোতে চাইলে এই ঘটনা ঘটে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 5 দফা দাবিতে গত 17 দিন ধরেই প্রেস ক্লাবে অবস্থান করছিলেন বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা। বুধবার দুপুর 2টার পর প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক। এই জায়গায় হাত আগে গেছি, তখন এই জায়গা তো আবার কান্না গেছে। এমন ভাবে মারে, নির্মম নির্যাতন। আমার এই হাতের কনুর ভিতরে ফেটে গেছে, আমার এই পিছনে পায়ের পিছন সাইডে অন্তত 10টা বাড়ি দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন প্রায় অর্ধশত শিক্ষক। শেষ পর্যন্ত সচিবালয়ে যেতে না পেরে আবারও প্রেস ক্লাবের সামনে ফুটপাথের ওপর অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। দিতে থাকেন স্লোগান। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ আন্দোলন করলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। প্রাথমিকভাবে মৌখিক সতর্ক করার পরে যখন তারা যাচ্ছিল না, তখন আমরা জল কামান এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে জায়গা থেকে সরিয়ে দিই। এখন স্বাভাবিকভাবে তারা আবার তাদের অবস্থানেই আন্দোলন করছে। শান্তিপূর্ণ আন্দোলনের জন্য যে আমাদের আহ্বান, সেটা তারা আছে, এখন তারা সেখানে অবস্থান করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
16 ডিসেম্বর চালু হবে এনইআইআর সিস্টেম। এরপর অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে অচল হয়ে যাবে, তবে আগের কেনা সেটগুলো সচল থাকবে। বিটিআরসি আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। একই সাথে আগামী 1 নভেম্বর থেকে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম কার্ড থাকলে দৈব চয়ন পদ্ধতিতে তা বাতিল করা হবে বলে জানান বিটিআরসি চেয়ারম্যান। দীর্ঘ প্রতীক্ষা শেষে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআর প্রকল্প আগামী 16 ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এই সিস্টেম চালুর পর চোরাকারবারিদের হাত দিয়ে আসা আনঅফিসিয়াল সেট আর মোবাইল নেটওয়ার্কে সচল হবে না। একই সাথে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার এবং অচল করে দেওয়াও সম্ভব হবে। রক্ষাকারী বাহিনী তবে বর্তমানে গ্রাহকদের হাতে সচল অবস্থায় থাকা কোনো হ্যান্ডসেট আপাতত বন্ধ করা হচ্ছে না। প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিক অনুমোদিত আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং ব্যবহৃত সিম এর সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে। এনইআর চালুর পর বিদেশ থেকে আনা হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধন করতে হবে, জানাতে হবে কবে দেশে আনা হয়েছে। সরকার বা মন্ত্রণালয় অজ্ঞাত কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তা আমি মাননীয় প্রধান অতিথিকে বলবো যে এই ঘটনা যাতে আর না ঘটে। অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে অনিবন্ধিত চোরাই হ্যান্ডসেট। একই সাথে ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে সিম কার্ড তুলে আর্থিক জালিয়াতির ঘটনাও ঘটছে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। আমরা 1 নভেম্বরে হিসাব নিব যে কোন কোন এনআইডির এগেইনস্টে 10টা বেশি সিম আছে। তারপর আমরা সেটা নিয়ে অ্যানালাইজ করা শুরু করব যে ও প্রপোর্শনেটলি কোন অপারেটরের কয়টা সিম আছে। তারপর আমরা বিটিআরসি থেকে বলে দেব তাহলে এই ভদ্রলোকের বা এই ভদ্রমহিলার যে 15টা সিম ছিল তার মধ্যে 5টা বাদ দিতে হবে। এনইআইআর চালুর পর হ্যান্ডসেটের মালিকানা পরিবর্তন হলে পুনরায় নিবন্ধন করতে হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান শিক্ষা ব্যবস্থার এত খারাপ অবস্থা যে কেবল কয়েকজন বিশেষজ্ঞ দিয়ে একটি শিক্ষা কমিশন বানালেই সমস্যার সমাধান হবে না, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দুপুরে তরুণদের নিয়ে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে নাগরিকদের সচেতন হতে হবে। আমি যে অল্প কয়েকদিনের জন্য রাজধানীর একটি হোটেলে তরুণদের নিয়ে আয়োজিত ইয়ুথ পার্সপেক্টিভ অন সোশ্যাল প্রোগ্রেস শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধনী সেশন। প্রধান অতিথি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। নিজেকে প্রশিক্ষিত করতে হবে। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষা খাতে এতই পচন ধরেছে যে কয়েকজন বিজ্ঞজনকে তা ঠিক করতে বলা তাদের বিব্রত করার নামান্তর। অতীতের 3টি শিক্ষা কমিশনের অনেক ভালো সুপারিশ আছে, তাই নতুন কমিশন কেন, এমন প্রশ্ন রাখেন তিনি। একটা শিক্ষা কমিশন দিয়ে এই মুহূর্তে এত খারাপ অবস্থা যে কয়েকজনকে দিয়ে একটা শিক্ষা কমিশন বানিয়ে দিলাম আর আমাদের শিক্ষা ভালো হয়ে যাবে, আমি তা মনে করি না। শিক্ষা এত পচন ধরেছে, এর আস্তে আস্তে কিছু কিছু মৌলিক জায়গায় আগে ঠিকঠাক না করলে কয়েকজনকে উপরে বসিয়ে দিয়ে আপনারা শিক্ষা সম্বন্ধে কী ভাবেন, এটা দিয়ে কোনো লাভ হবে না। অনেক একদম নিচের থেকে কিছু মৌলিক জিনিস ভাঙা জিনিসকে আগে ঠিক করতে হবে। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নির্বাচন ও ঐকমত্য নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, তবে এসব আলোচনার চেয়েও গুরুত্বপূর্ণ দেশ এগিয়ে নিয়ে যাওয়া। নানা দাবি দাওয়া আদায়ের জন্য প্রতিনিয়ত মহাসড়ক, রেল লাইন অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করা বোধহয় এটা এই সরকারের একটা খারাপ দিকের রেখে যাবে, একসময় চলে যাবে এটা, এবং আমি আশাবাদী যে দেশ আবার সুস্থির হবে। এখন সবাই মানে হলো যে সামনের নির্বাচন কি করে হবে, সুষ্ঠু নির্বাচন হবে কিনা, মতো কমিশন কি দিয়ে গেছে সেটার বাস্তবায়ন কিভাবে হবে। গ্রামে গঞ্জে সব জায়গাতে, চায়ের দোকানে সব জায়গাতেই এখন কিন্তু সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু এই আলোচনাকে একসময় থামিয়ে দিয়ে আমাদের তো একটা সুস্থ জায়গায় ফিরে আসতে হবে। তরুণদের নিয়ে আয়োজিত সেশনটির সঞ্চালনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। গণতন্ত্র শক্তিশালী করতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। জনগণই হচ্ছে কিন্তু সর্বশেষ গার্ডিয়ান, এবং সেই সর্বশেষ গার্ডিয়ানের সম্মতি ছাড়া আমরা একক কোনো উদ্যোগ, চাপিয়ে দেওয়া উদ্যোগ, এগুলো কিন্তু খুব বেশি দূর আগাবে না। হয়তো ক্ষমতার জেরে কিছু দূর আগাতে পারে, কিন্তু আমাদের এখন প্রয়োজন এই যে
সুযোগগুলো উন্মোচিত হয়েছে সেগুলোকে নিয়ে আসা। বিভিন্ন সমস্যা ও হতাশা থাকলেও পরিবর্তন আনা সম্ভব এমন আত্মবিশ্বাস রাখার উপরও জোর দেন ডক্টর হোসেন জিল্লুর। সক্ষমতা বৃদ্ধিগুলো খুবই জরুরি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সাগররুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে টাস্কফোর্সকে আবারও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। এতে হতাশা প্রকাশ করেছেন নিহত রুনির ভাই নওশীর আলম রোমান। দুপুরে সুপ্রিম কোর্টে এক ব্রিফিংয়ে তিনি বলেন, 5 আগস্টের পর অন্তত এই মামলার কোনো অগ্রগতি হবে আশা ছিল, কিন্তু দীর্ঘ 1 বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাগররুনির সন্তান মেঘও। আইনজীবী শিশির মনির জানান, টাস্কফোর্স কমিটির 5 সদস্য আদালতে এসে ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষ এই বিষয়ে সম্মতি জানায়নি। তার মতে পরিবারের উপস্থিতিতে প্রতিবেদন দেওয়া হলে অন্তত কিছুটা স্বস্তি পাবে স্বজনরা। আমরা আসলে যে আশা ছেড়ে দিয়েছিলাম আগে এবং 5 তারিখের পর যে আশাবাদী হওয়া যে আমরা বিচার হয়তো পাবো, অ্যাটলিস্ট অন্তত একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম, আমার মনে হয় সেটাও আসলে এর মাধ্যমে অনেকটা শেষ হয়ে গেছে। আমরা চেয়েছিলাম যে সরাসরি যে অফিসাররা এর সঙ্গে জড়িত তাদের এই 5 সদস্য সকলেই কোর্টে আসুক, কোর্টে এসে তারা এক্সপ্লেইন করুক, কিন্তু রাষ্ট্রপক্ষ দীর্ঘ সময় চেয়েছেন 6 মাস। গণ অভ্যুত্থানের পর গণমাধ্যম নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও সরকার সংস্কারের সুপারিশগুলো নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ না করায় হতাশা জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। গণমাধ্যম সংস্কার নিয়ে প্রথম আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর জোর দিয়েছেন আলোচকরা। বাংলাদেশের গণমাধ্যমের সংস্কার, সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো। এতে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে গণমাধ্যম কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সরকার আগ্রহী নয় বলে অভিযোগ করেন সিনিয়র সাংবাদিকরা। একই সাথে স্বাধীন মিডিয়া কমিশন গঠন জরুরি বলেও মত দেন তারা। সরকার কমিশন গঠন করেছিলেন, কামাল ভাইয়ের নেতৃত্বে একটা বোর্ড কমিশন সেটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের যদি কিছুটা বাস্তবায়ন করা হতো তাহলে বুঝতাম যে সরকার এই ব্যাপারে খুবই আগ্রহী। যত শীঘ্রই পারি আমরা একত্রীভূত হয়ে আমরা একটা নিজেদের কোড অফ এথিক্স করি ফর জার্নালিজম, ফর এডিটর্স এন্ড ফর ওনার্স। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও গণমাধ্যম সংস্কার ও সুপারিশ নিয়ে মতামত তুলে ধরেন। সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছি সেটা দেখে কিছুটা বিজেপি বা ট্রাম্প স্টাইল মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ক্যাম্পেইনের মতো করে চলছে বলে মনে হচ্ছে। এবং জাতীয় পরিচয় পত্রের যে নামটি তার লেখা আছে সেই নাম ছাড়া কোনো আইডি করা যাবে না। আপনারা শুধু এটুকুর কথা বলুন, বট বাহিনী রাতারাতি নিশ্চিতভাবে ওগুলো বনসাইয়ে পরিণত হবে। রাজনৈতিক দলের কমিটমেন্ট ছাড়া আসলে কিছু করে, কারণ যারা ক্ষমতায় যান তারা রাজনৈতিক শক্তিকে ব্যবহার করেন তাদের ক্ষমতাটাকে টিকে রাখার জন্য। পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। বাকি যাই আছে, সাংবাদিকতা বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, সব কিছু কমান্ডেড। পলিটিক্স যেরকম করে কমান্ড করবে তারা সেরকম করেই নিজেদেরকে তৈরি করবে। আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন তারা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে কাজ করবেন বলে আশা করেন নোয়াবের সভাপতি AK আজাদ। এখনো যদি কোনো রিপোর্ট কোনো মহাশয় সাংবাদিক করতে চায় সে করতে পারে না, কারণ তাহলে সে বাড়িতে ঘুমাইতে পারবে না, তার আত্মীয় স্বজন জেলে যাবে, আর না হলে তার পা কেটে ফেলা হবে, হাত কেটে ফেলা হবে, সেই হুমকি দেওয়া হবে। এবং আমরা সাধারণত অনুসন্ধানী রিপোর্টের জন্য ঢাকা থেকে লোক পাঠাই এবং তারা গিয়া ভিন্ন নামে এসে পত্রিকার রিপোর্ট। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ কমিশন সদস্যদের মতে মব রুখতে দায়িত্ব পালন করছে না সরকার। সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়নের কথা থাকলেও এখনো তা হয়নি। তো এখন আসলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, তার উল্টোটা হচ্ছে। আমরা সাংবাদিকরা মন খুলে কলম খুলে লিখবো এমন আশা ছিল, প্রত্যাশা ছিল, কিন্তু এখন কি হচ্ছে? একটা মবের ভীতি। এই মবের ভীতি কেন থাকবে? বাস্তবায়নের ক্ষেত্রে গিয়েও যেটা দেখতে পেলাম যে চেঞ্জ ইজ পসিবল আমরা বলি, আশা করতে চাই, কিন্তু কেউ বদলাতে চান না। কমিশন সদস্যরা বলছেন গণমাধ্যম সংস্কারের সুপারিশ নিয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার। রাজনৈতিক দলগুলোকে তা পূরণ করতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
87 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে শিকদার গ্রুপের রণ হক, রিক হক, শিকদার সহ 24 জনের বিরুদ্ধে 2 মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। বুধবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, আসামি রণ হক শিকদার 60,92,000 মার্কিন ডলার ন্যাশনাল ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে উত্তোলন করে বিদেশে পাচার করেন। একইভাবে রিক হক শিকদার 26,22,000 মার্কিন ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে উত্তোলন করে বিদেশে পাচার করে। 2 মামলায় তাদের সহযোগী হিসেবে সব মিলিয়ে 24 জনকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। 6 জন আসামির বিরুদ্ধে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় 60,92,225 মার্কিন ডলার পাচারকৃত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর এবং গোপনকরণের মাধ্যমে বৈধতা দানের চেষ্টা করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। চট্টগ্রামে যুবদলের সশস্ত্র 2 গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহতের পর থেকে বাকলিয়া অ্যাক্সেস রোডের পরিস্থিতি থমথমে। অজানা শঙ্কায় এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। সন্ত্রাস, চাঁদাবাজি, গোলাগুলিতে অতিষ্ঠ হলেও ভয়ে মুখ খুলতে নারাজ তারা। এদিকে ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ 8 জনকে গ্রেপ্তার করলেও উদ্ধার হয়নি অস্ত্র। বাকলিয়া অ্যাক্সেস রোডের এই ভবনটির ছাদ থেকেই সেদিন গুলি করা হয়েছিল সাজ্জাদকে। প্রত্যক্ষদর্শী এই যুবক ক্যামেরার সামনে না আসলেও বর্ণনা করেন সেদিনকার ঘটনা। ঘটনাস্থলে পুলিশ আসলেও তাদের অস্ত্রবাজি থামেনি। স্থানীয়দের অভিযোগ, ভাঙচুর হওয়া এই ভবনটি ছিল সাজ্জাদ হত্যাকাণ্ডে অংশ নেয়া সোহেল ও বোরহান গ্রুপের টর্চার সেল। এখান থেকেই এলাকায় চাঁদাবাজি, দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তারা। সব জেনেও নীরব থাকত পুলিশ। উল্টো রাত হলে পুলিশ সদস্যরা তাদের সাথে আড্ডায় বসতেন বলে দাবি এলাকার মানুষের। মানুষদের জায়গা, জমিন, ব্যবসা, যারা যারা ব্যবসা করে ওদের কথা পারতেছে না, ব্যবসা দখল করে ফেলতেছে, মানুষদের ঘর, দোকান সহ ইভেন এখানে একটা পুলিশ এখানে আড্ডা দেয়। পুলিশ না ওইখানে দাঁড়ায় রয়েছে, মুখে ফায়ার করতেছে। ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আতঙ্কে বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকার বাসিন্দা, দোকানদার ও ব্যবসায়ীরা। সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। একটু কথা বলেন। আমি তো থাকি না। না না, আপনি শুধু বলেন। আপনাদের এই যে গোলাগুলি হয়, এগুলো ভয় লাগে না শুনলে? ভয় লাগে না। আমরা বাইরে পাচ্ছি না, আমরা কি করবো। এদিকে সাজ্জাদ হত্যাকাণ্ডে মামলা দায়েরের পর ঘটনায় জড়িত সন্দেহে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি এখনো। বরাবর যারা আসামি তাদেরকে গ্রেপ্তার জন্য অভিযান অব্যাহত আছে এবং এই ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে আমরা অভিযান অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো এবং অস্ত্র উদ্ধার করতে পারবো। সোমবার মধ্যরাতে বিএনপির 2 গ্রুপের সশস্ত্র সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ছাত্রদল কর্মী সাজ্জাদ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও আগ্রাসন চালালো ইসরায়েল। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে কয়েক দফা হামলার শিকার হয়েছে উপত্যকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 104 জনে, যার মধ্যে 46 জনই শিশু। আহত 250-র বেশি। তেল আবিব শর্ত ভঙ্গ করায় জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত থাকবে বলে জানিয়েছে হামাস। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার শঙ্কা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি, এখনো বাতিল হয়নি চুক্তি। ধ্বংসস্তূপের মাঝে আবার ধ্বংসযজ্ঞ, থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজায় অবশিষ্ট 13 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরে গড়িমসি করছে হামাস, এমন দাবি তেল আবিবের। একই সাথে রাফায় এক ইসরায়েলি সেনার উপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার উপত্যকায় জোরদার হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ওই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে হামাস, যদিও তাতে কান দেয়নি তেল আবিব। গাজা সিটি সহ অন্তত 3টি স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। আমরা নেতানিয়াহুর হুমকির খবর পড়ছিলাম, এমন সময় আমাদের বাড়িতেই হামলা, ছাদ ধসে পড়ল। প্রতিবেশীরা এসে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করলো আমাদের, আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে এবং আমার শ্বশুরকে।
তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তভঙ্গের পাল্টা অভিযোগ তুলে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর স্থগিতের ঘোষণা দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা আর অনিশ্চয়তা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি এখনও বাতিল হয়নি যুদ্ধবিরতি চুক্তি। গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও নানা অজুহাতে নিয়মিতই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকায় শর্তভঙ্গ করে চালানো হামলায় এ পর্যন্ত প্রাণহানির শিকার 94 ফিলিস্তিনি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দেশটির পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে উড়ে চলার পর ইয়েলো সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দেশটির কর্মকর্তারা জানান, কৌশলগত অস্ত্রের নির্ভরযোগ্যতা যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়েছে। এর পাশাপাশি নিজেদের সামরিক সক্ষমতার বিষয়টি জানান দেয়াও এই পরীক্ষার লক্ষ্য ছিল। পারমাণবিক যুদ্ধের সক্ষমতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।